ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। গত ক্লাসে আমরা লেজার ডায়োড শেষ করছিলাম মোটামুটি। আজকে লেজার ডায়োড ইকুয়েশনটা দেখবো আর কি, ডিরাইভেশনটা। তো এটাকে স্টেডি স্টেট সেমিকন্ডাক্টর রেট ইকুয়েশনও বলা হয়, অথবা লেজার ডায়োড ইকুয়েশনও বলা হয়। তো এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা আমরা আগে কোনো এক ক্লাসে প্রুফ করছিলাম। তো এই ডায়াগ্রামটা কি মিন করে, এটা হচ্ছে তার কারেন্ট, আর এদিকে হচ্ছে আউটপুট পাওয়ার, আর আরেকটা হচ্ছে যে পপুলেশন ডেনসিটিটা মিন করতেছে। মানে হচ্ছে থ্রেশহোল্ড কারেন্টের আগ পর্যন্ত আমরা কোনো, এই যে ব্লু কার্ভ যেটা, সেটা হচ্ছে লেজিং আউটপুট পাওয়ারটা দেখাচ্ছে। তো থ্রেশহোল্ড কারেন্টের আগ পর্যন্ত আমরা কোনো আউটপুট পাই না, কারণ স্টিমুলেটেড ইমিশন হয় না, বা বাইরে কোনো আউটপুট আমরা পাই না। থ্রেশহোল্ড কারেন্টের পরে কারেন্ট বাড়ার সাথে সাথে কি হয়, লেজিং আউটপুটটা লিনিয়ারলি ইনক্রিজ করতে থাকে। আর পপুলেশন ডেনসিটি যেটা, আমাদের যে দুইটা এনার্জি লেভেল যদি থাকে এইরকম, তো পপুলেশন ডেনসিটি হচ্ছে যে এই হায়ার এনার্জি লেভেলের পপুলেশনের যে কনসেন্ট্রেশন, এটাকে বোঝানো হচ্ছে। তো ইনিশিয়ালি কারেন্ট বাড়ার সাথে সাথে, এটা হচ্ছে কি আমাদের পাম্পিং কারেন্টটা, এই যে আই যেটা, তো কারেন্ট বাড়ার সাথে সাথে কি হয়, এনার্জি লেভেল 2 তে কনসেন্ট্রেশনটা একটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো যখন থ্রেশহোল্ড অ্যাচিভ হয়, তখন এই জায়গার মধ্যে যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন আছে, তো রেটটা তখন সমান হয়ে যায়। মানে যেই রেটে পাম্পিং এর কারণে উপরের দিকে, যেই রেটে পাম্পিং এর কারণে এনার্জি লেভেল 1 থেকে এনার্জি লেভেল 2 তে ক্যারিয়ার আসতেছে, ওই একই রেটে তখন ইমিশন হয়। মানে এনার্জি লেভেল 2 থেকে স্পন্টেনিয়াস ইমিশন এনার্জি লেভেল 1 এ হয়। মানে স্টেডি স্টেট কন্ডিশনে তখন আমাদের ওই যে থ্রেশহোল্ড, এটাকে বলা হয় থ্রেশহোল্ড পপুলেশন ইনভার্সন, এটা আমরা দেখছিলাম। তো এরপরে কারেন্ট আমরা যত বাড়াই না কেন, কারেন্ট বাড়ানোর সাথে সাথে কি হবে, ইমিশনের পরিমাণ বাড়তে থাকবে, পাম্পিং এর পরিমাণও বাড়তে থাকবে, কিন্তু ওই যে স্টেডি স্টেট যে কন্ডিশন ছিল, স্টেডি স্টেট যে কনসেন্ট্রেশন ছিল, ওইটা সেম থাকে। তো থ্রেশহোল্ডের পরে আর এন থ্রেশহোল্ডে এই জায়গার মধ্যে আমাদের পপুলেশন ডেনসিটিটা ফিক্সড হয়ে যায়, আর বাড়ে না। এখন আমরা যদি এই কার্ভ থেকে লেজার ডায়োড ইকুয়েশনটা যদি দেখি, তাহলে স্টেডি স্টেট কন্ডিশনে রেট অফ ইলেকট্রন ইনজেকশন বাই কারেন্ট আই ইকুয়ালস টু রেট অফ স্পন্টেনিয়াস ইমিশন প্লাস রেট অফ স্টিমুলেটেড ইমিশন। এটা আমরা বুঝতেছি যে স্টেডি স্টেট কন্ডিশনে যেই রেটে ইলেকট্রন ইনজেক্টেড হবে ওইটার রেট, আর স্পন্টেনিয়াস ইমিশন প্লাস স্টিমুলেটেড ইমিশন দুইটার রেট সমান হবে। তো এখন আমরা যদি পার ইউনিট ভলিউমে চিন্তা করি, দেখো পার ইউনিট ভলিউম, তাহলে ইলেকট্রন ইনজেকশন বাই কারেন্ট আই, এটা সমান কি, মানে নাম্বার অফ ইলেকট্রন ইনজেক্টেড। নাম্বার অফ ইলেকট্রন কিভাবে পাবো, এই কারেন্টটাকে যদি আমরা চার্জ দিয়ে ডিভাইড করি তাহলে নাম্বার অফ ইলেকট্রন পাবো। তো পার ইউনিট ভলিউম যদি করি তাহলে কি করতে হবে, ভলিউম দিয়ে ডিভাইড করতে হবে। এখন এই জায়গায় এল ডব্লিউ ডি, এল হচ্ছে আমাদের কেভিটি লেন্থ, যে ডায়োডটা ছিল, ডায়োডের যে কেভিটি আছে অ্যাক্টিভ রিজিয়ন, ওইটার লেন্থ হচ্ছে এল, উইডথ হচ্ছে ডব্লিউ, আর থিকনেস বা হাইট হচ্ছে ডি। তো এল ডব্লিউ ডি দিয়ে ভাগ করে আমরা পার ইউনিট ভলিউমে নিলাম। তো এটা সমান হবে কি, রেট অফ স্পন্টেনিয়াস ইমিশন, এটা হচ্ছে এন বাই টাউ আর, প্লাস রেট অফ স্টিমুলেটেড ইমিশন সি এন ইন্টু এন পি এইচ। তো এই জায়গায় টাউ আরটা হচ্ছে কি, লাইফ টাইম, রেডিয়েটিভ রিকম্বিনেশনের লাইফ টাইম হচ্ছে টাউ আর। আর ক্যাপিটাল এন হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন ইনজেক্টেড, যে কি পরিমাণ ইলেকট্রন ইনজেক্টেড হয়েছে ওইটা। আর এনপিএইচ, এনপিএইচ হচ্ছে কোহেরেন্ট ফোটন কনসেন্ট্রেশন। তাহলে কোহেরেন্ট ফোটন নাম থেকেই বুঝতেছি এই এনপিএইচ টার্মটা কিসের সাথে রিলেটেড, স্টিমুলেটেড ইমিশনের সাথে রিলেটেড। তো এই জায়গার মধ্যে তাহলে এই টার্মটা হচ্ছে আমাদের স্টিমুলেটেড ইমিশনের জন্য, আর এই টার্মটা হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশনের জন্য। তাহলে স্টিমুলেটেড ইমিশন ডিপেন্ড করতেছে কিসের উপরে, দেখো এই যে সি যেটা, এটা হচ্ছে স্টিমুলেটেড ইমিশনের কনস্ট্যান্ট। আমরা যে আইনস্টাইন কনস্ট্যান্ট বি একটা দেখছিলাম, ওইটার মতোই হচ্ছে সিমিলার একটা কনস্ট্যান্ট নিচে এই জায়গায় সি। তাহলে এল হচ্ছে লেন্থ, ডব্লিউ উইডথ, ডি হচ্ছে থিকনেস, আর সি হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ফর স্টিমুলেটেড ইমিশন। তো এখন আউটপুট লাইটের পাওয়ার, এনপিএইচ হচ্ছে কি কোহেরেন্ট ফোটনের কনসেন্ট্রেশন।
তাহলে আউটপুট পাওয়ারটা পি নট এটা কি হবে এনপিএইচ এর প্রপোর্শনাল হবে, পি নট প্রপোর্শনাল টু এনপিএইচ। আন্ডার স্টেডি স্টেট কন্ডিশন rate of coherent photon loss in cavity equals to rate of stimulated emission। তাহলে স্টেডি স্টেট কন্ডিশনে কি হবে যে যেই রেটে ক্যাভিটির মধ্যে ফোটন লস হবে ওই একই রেটে স্টিমুলেটেড ইমিশন হবে। তাহলে ক্যাভিটির মধ্যে ফোটন লসের রেট হচ্ছে কি এনপিএইচ বাই টাউ পিএইচ। এন হচ্ছে এনপিএইচ হচ্ছে কি কনসেন্ট্রেশন অফ ফোটন, আর টাউ পিএইচ হচ্ছে ফোটন ক্যাভিটি লাইফ টাইম, মানে যেই টাইমের পরে একটা ফোটন লস হয় ওইটা হচ্ছে টাউ পিএইচ। তাহলে এটার রেট কিভাবে পাবো 1/টাউ পিএইচ, এটাকে এনপিএইচ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে রেট অফ কোহেরেন্ট ফোটন লস এনপিএইচ বাই টাউ পিএইচ এটা সমান হবে কি রেট অফ স্টিমুলেটেড ইমিশন, এটা আমরা জানি সিএন এনপিএইচ। আবার এই জায়গা থেকে যে ফোটন ক্যাভিটি লাইফ টাইম এইটার একটা রিলেশন আছে, এটা ইকুয়ালস টু এন বাই সি আলফা টি। যেই এখানে কিন্তু এটা স্মল সি, এটা ছিল ক্যাপিটাল সি, এই দুইটা কিন্তু ডিফারেন্ট। তো এই এনটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যে আমার যে ডায়োডটা আছে ডায়োডের ম্যাটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর আলফা টি মিন করতেছে টোটাল লস ইন দ্য ক্যাভিটি, যে ওই ক্যাভিটির মধ্যে যত রকমের লস পসিবল, আমরা দেখছি যে 5টা টাইপের লস হইতে পারে একটা ক্যাভিটিতে, তো ওই সবগুলা লসকে যে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এটা হচ্ছে আলফা টি। এটার ইকুয়েশন আমরা দেখছিলাম আলফা টি ইকুয়ালস টু কি আলফা এস প্লাস 1/2L লন অফ 1/r1r2। এই জায়গায় এই টার্মটা হচ্ছে কি দুইটা মিরর, দুই পাশে যে দুইটা মিরর আছে মিররের মধ্য দিয়ে যে লস, এই দুইটা লস হচ্ছে এই টার্ম, আর আলফা এস হচ্ছে বাদ বাকি যে লস গুলো আছে সবগুলাকে একসাথে করা হয়েছে। আবার থ্রেশহোল্ড ইলেকট্রন কনসেন্ট্রেশন এনটিএইচ এটা সমান হচ্ছে 1/c টাউ পিএইচ। এখন এই তিনটা রিলেশন পাইলাম আমরা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, আর এই জায়গায় একটা। আগে যে রিলেশনটা ছিল নাও এট থ্রেশহোল্ড i equals to i threshold এ nph equals to 0। দেখো যখন থ্রেশহোল্ড কারেন্টে আছি আমরা i equals to যখন i threshold তখন কোহেরেন্ট ফোটন কত nph, এই কার্ভ থেকে যদি দেখি যখন i equals to i threshold এ আসি তখন কিন্তু আউটপুট হচ্ছে কি 0, এই জন্য nph টাকে আমরা 0 বলতেছি। তাহলে এট থ্রেশহোল্ড পয়েন্ট i equals to ith হইলে আমাদের n equals to কি হবে nth, এই পয়েন্টটা হচ্ছে কি nth, মানে n হচ্ছে n থ্রেশহোল্ড। তাহলে i equals to ith যখন হবে তখন আমরা nph equals to 0 আর n equals to nth যদি বসাই তাহলে এই ইকুয়েশন থেকে কি পাবো দেখো i equals to যদি ith নেই তাহলে এই nph এটা equals to 0 হয়ে যাবে, তো এই টোটাল টার্মটা থাকবে না, আর এই n এর জায়গায় আসবে কি nth। তখন আমরা পাবো এই রিলেশনটা যে ith সমান nth ELWD বাই টাউ r। তো এইটা থেকে আমরা লিখতে পারবো nth ইকুয়ালস টু এইটা ith টাউ r বাই ELWD। এটা হচ্ছে থ্রেশহোল্ড পয়েন্টে। এখন যখন আমরা থ্রেশহোল্ড পয়েন্টের পরে কারেন্ট বাড়াবো অ্যাবাভ থ্রেশহোল্ড তখন কি হবে কনসেন্ট্রেশনটা কিন্তু থ্রেশহোল্ড n ইকুয়ালস টু nth এই জায়গায় ফিক্সড থাকবে, আর nph এখন আস্তে আস্তে বাড়তে থাকবে, nph আর 0 বসাইতে পারবো না। তাহলে আমাদের আগের যে ইকুয়েশনটা ছিল ওই ইকুয়েশনে এখন দুইটা টার্মই থাকবে i বাই ELWD ইকুয়ালস টু nth বাই টাউ r প্লাস cnth nph, এই জায়গায় যে n ছিল n সমান nth, তো এই ইকুয়েশনটা পাচ্ছি আমরা। এখন এই জায়গার মধ্যে nth সমান আমরা জানি কি 1/c টাউ ph, তো এই সি আর এই সিটা কাটা যাবে, তাহলে এই জায়গা থেকে পাবো কি nph বাই টাউ পিএইচ, এই জায়গা থেকে এইটা পাইলাম nph বাই টাউ পিএইচ এটা থেকে পাচ্ছি। তাহলে এটা সমান কি লিখতে পারবো i বাই ELWD মাইনাস ith বাই ELWD। দেখো এই nth বাই টাউ আর nth বাই টাউ আর এটা সমান কি ith বাই ELWD এই জায়গা থেকে পাইছি। তাহলে আমরা nph এর ইকুয়েশনটা পাইলাম, মানে কোহেরেন্ট ফোটনের কনসেন্ট্রেশনের ইকুয়েশনটা পাচ্ছি টাউ ph বাই ELWD ইনটু i মাইনাস i থ্রেশহোল্ড। এখন এটা থেকে যদি আউটপুট পাওয়ারের ইকুয়েশন বের করতে চাই তাহলে আউটপুট পাওয়ার কি হবে,
আউটপুট পাওয়ার সমান P naught equals to half NPH into cavity volume into photon energy into 1 minus R by del T। এটা কিভাবে আসলো দেখো, হাফ NPH কেন নিচ্ছি আমরা, আমাদের মিরর আছে দুইটা মিরর আছে, আমরা আউটপুট কি একটা মিরর থেকে আমরা আউটপুটটা নেই। এখন স্টেডি স্টেট কন্ডিশনে যে আমার টোটাল ফোটনের কনসেন্ট্রেশন হচ্ছে NPH, তো যে কোনো একটা মোমেন্টে NPH এর অর্ধেক নাম্বার অফ ফোটন আমরা ধরতে পারি এই ডিরেকশনে আসতেছে, আর অর্ধেক নাম্বার অফ ফোটন এই ডিরেকশনে যাচ্ছে। যেহেতু এটা কন্টিনিউয়াস প্রসেস, তো আমরা যদি এইভাবে অ্যাজিউম করি, তখন আউটপুটের জন্য আমরা কনসেন্ট্রেশন অফ ফোটন কত পাবো, হাফ ইনটু NPH। আর এটা যেহেতু আমরা পার ইউনিট ভলিউমে নিছিলাম, এই জন্য এটাকে কেভিটি ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করলাম ইনটু ফোটন এনার্জি। এটা করলে তাহলে আউটপুট পাওয়ার পাবো। আর 1 মাইনাস আর কেন আসতেছে, যে এইদিকে যতটুকু ফোটন আসতেছে সবগুলো আমরা আউটপুটে পাচ্ছি না। আউটপুটে কতটুকু পাচ্ছি, যে তার যে রিফ্লেক্টেন্স, এই মিররের রিফ্লেক্টেন্স, ওই রিফ্লেক্টেন্স কে 1 মাইনাস আর করলে আমরা ট্রান্সমিটেন্স পাবো। তার মানে এই মিরর দিয়ে যেই পরিমাণ ট্রান্সমিট হচ্ছে ওই পরিমাণই আমরা আউটপুটে পাওয়ার পাচ্ছি। তো এই জন্য আউটপুট পাওয়ারের ইকুয়েশনটা এরকম আসলো। এখন আমরা হাফ NPH এর জায়গায় যদি এটা বসাই, টাউ PH I minus ITH by ELWD, আর কেভিটি ভলিউম হচ্ছে কি LWD, আর ফোটন এনার্জি হচ্ছে H মিউ। ফোটন এনার্জি আমরা জানি কি H মিউ, আর H মিউ সমান লিখতে পারি HC বাই ল্যামডা। তো এই জায়গায় H মিউ থেকে HC বাই ল্যামডা লিখা হয়েছে। আর ডেল টি সমান NL বাই সি। এটা কিভাবে আসলো দেখো, ডেল টিটা হচ্ছে কি, যে কেভিটি লেন্থটা ক্রস করতে তার কতটুকু টাইম লাগে, যে এই লেন্থটা যে L হয়, এই লেন্থ ক্রস করতে কতটুকু টাইম লাগে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা জানি S equals to VT, এই রিলেশনটা আমরা জানি, যে ডিস্টেন্স ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম। তাহলে এখন আমাদের ডিস্টেন্স হচ্ছে L, আর ভেলোসিটি হচ্ছে কি, ফোটনের ভেলোসিটি হচ্ছে ফ্রি স্পেসে c, আর যেহেতু এখানে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স n, তাহলে তার ভেলোসিটি হবে কি c বাই n ইনটু t। তাহলে t সমান কি পাবো, n l বাই c। তো এই ভ্যালুটা এই জায়গায় বসে রয়েছে, ডেল টি সমান n l বাই c, n l বাই c ইনটু 1 মাইনাস r। তাহলে এইটা থেকে সিম্পলিফাই করার পরে আমরা p নট সমান পাবো যে আউটপুট পাওয়ার h c স্কয়ার tau ph into 1 minus r by 2 en lambda l into I minus ith। এই ইকুয়েশনটাকেই বলা হয় লেজার ডায়োড ইকুয়েশন বা স্টেডি স্টেট রেট ইকুয়েশন অফ লেজার ডায়োড। এখন এটা থেকে যদি আমরা ইন্টেন্সিটিতে কনভার্ট করতে চাই, এটা তো হচ্ছে আউটপুট পাওয়ার। এখন পাওয়ারটাকে যদি আমরা ইন্টেন্সিটিতে কনভার্ট করতে চাই, আমরা কারেন্ট ডেনসিটি সমান কি জানি, কারেন্ট বাই ক্রস সেকশনাল এরিয়া। তো ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে WL, তো কারেন্ট ডেনসিটি হচ্ছে I বাই WL। এখন আউটপুট কোহেরেন্ট রেডিয়েশন ইন্টেন্সিটি হচ্ছে কি P নট বাই WD, মানে আউটপুট পাওয়ারকে কেভিটির যেই রিজিয়ন দিয়ে যে রেডিয়েশনটা ইমিট হচ্ছে, যে সাপোজ আমার কেভিটি লেন্থ হচ্ছে L, কিন্তু ইমিট হচ্ছে কি এরকম একটা রিজিয়ন দিয়ে ইমিট হচ্ছে, অ্যাক্টিভ রিজিয়ন। তাহলে এই রিজিয়নে উইডথ হচ্ছে W, আর ডি হচ্ছে তার হাইট। তাহলে এই যে ইমিশন যে রিজিয়নটা, এই রিজিয়নের ক্রস সেকশনাল এরিয়াতে যখন আমরা মাল্টিপ্লাই করব, তখন হচ্ছে কোহেরেন্ট রেডিয়েশন ইন্টেন্সিটিটা পাবো। তাহলে ইন্টেন্সিটি I নট, এটা সমান P নট বাই WD। তাহলে এই যে P নটটা ছিল, এটাকে আমরা WD দিয়ে যদি ডিভাইড করি, তখন এইটা পাবো, WD দিয়ে ডিভাইড করছি, তারপর এই L আর এই জায়গায় যে WD আনছি, তো এই WL এটা যখন আমরা এই জায়গায় নিয়ে আসবো, তখন I বাই WL এটা সমান লিখতে পারবো কি J। তো এই জন্য এটা আসতেছে HC স্কয়ার টাউ PH ইনটু 1 মাইনাস R বাই 2 en lambda D ইনটু J মাইনাস Z থ্রেশহোল্ড। এটা হচ্ছে কোহেরেন্ট রেডিয়েশন ইন্টেন্সিটির ইকুয়েশন। তো এই ছিল আমাদের ডিরাইভেশনটা। স্লাইড দেখা যাচ্ছে? এখন আমরা আর কয়েকটা লেজার ডায়োড দেখবো, কয়েকটা টাইপের। ডিস্ট্রিবিউটেড ব্র্যাগ রিফ্লেক্টর লেজার ডায়োড, এটাকে বলা হয় DBR।
ডিবিআর লেজার ডায়োড বলা হয়, যে ডিস্ট্রিবিউটেড ব্র্যাগ রিফ্লেক্টর। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি সেমিকন্ডাক্টর লেজার। সিঙ্গেল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি, যে এটা হচ্ছে সিঙ্গেল মোড অফ অপারেশন, মানে তার যে আউটপুটটা, আউটপুটের মানে ওয়েভলেন্থটা একদম ন্যারো একটা রিজিয়নে হবে, মানে একদম একটা ফ্রিকোয়েন্সির কাছাকাছি ওয়েভলেন্থে আমরা আউটপুটটা পাবো। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি সেমিকন্ডাক্টর লেজার। তো এটার স্ট্রাকচারটা যদি দেখি, স্ট্রাকচারটা দেখো, যে এই জায়গার মধ্যে এটা হচ্ছে আমাদের লেজার ডায়োডের স্ট্রাকচারটা। N1 হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, আর N2 হচ্ছে তার বাইরে যে আউটপুটের গাইডিং লেয়ারটা। তো এই N1 দিয়ে প্রপাগেট করতেছে ফোটনটা। এখন এই জায়গার মধ্যে যে মিরর দুইটা থাকে, এই মিররটাকে আমরা একটা মিররকে চেঞ্জ করে কি করলাম, একটা ডিস্ট্রিবিউটেড ব্র্যাগ রিফ্লেক্টর ইউজ করলাম। যে এখানে একটা সিঙ্গেল মিররের পরিবর্তে আমরা ডিবিআর স্ট্রাকচার ইউজ করলাম। ডিবিআর স্ট্রাকচার হচ্ছে কি, যে এটা আমরা পরে আসছি ফটোনিক ক্রিস্টাল পড়ার সময়, যে ফার্স্ট চ্যাপ্টারে। ডিবিআর স্ট্রাকচার হচ্ছে দুইটা, যে পিরিয়ডিক রিপিটেশন অফ রিফ্রাক্টিভ ইন্ডেক্স, যে এই পোরশনটাকে করুগেটেড ডাইইলেকট্রিক স্ট্রাকচার, এই পোরশনটাকে এই জায়গার মধ্যে জুম ইন করে দেখানো হচ্ছে। দেখো যে এই জায়গার মধ্যে হচ্ছে N1 রিফ্রাক্টিভ ইন্ডেক্স, তারপরে হচ্ছে N2, তারপরে আবার N1, তারপরে N2, N1, এরকম করে যে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ভেরিয়েশন পাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ব্র্যাগ রিফ্লেক্টর বা ডিবিআর স্ট্রাকচার। Partially reflected waves at the corrugations can constitute a reflected wave only when the wavelength satisfies the Bragg condition. এটা আমরা জানি যে এই যে সারফেস গুলা থেকে N1 N2 সারফেস থেকে যে ওয়েভ রিফ্লেক্ট হচ্ছে, যে রিফ্লেক্ট হচ্ছে A, পার্শিয়ালি রিফ্লেক্টেড ওয়েভ A, আবার N2 N1 সারফেস থেকে এই যে এখানে N1 N2 এই সারফেস থেকে আবার রিফ্লেক্ট হচ্ছে কি B। এইভাবে যে প্রত্যেকটা পার্শিয়ালি রিফ্লেক্টেড লাইট যদি ব্র্যাগ কন্ডিশনটা স্যাটিসফাই করে, মানে যদি কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, তখন আমরা বলবো কি এখানে টোটাল রিফ্লেকশন হচ্ছে। তো রিফ্লেক্টেড ওয়েভস A and B interfere constructively when q lambda b by n equals to 2a. তো এখানে এটা হচ্ছে তার পিরিয়ডিসিটি, যে এই রিজিয়নটা হচ্ছে পিরিয়ডিসিটি d1 প্লাস d2 বাই 2, এটা হচ্ছে তার পিরিয়ডিসিটি। তাহলে q ল্যামডা বাই n এটা যখন টোয়াইস অফ পিরিয়ডিসিটি সমান হবে, তখন এটা কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে। এটা কিভাবে আসে এটাও আমরা ক্যালকুলেট করছি, যে দুইটা ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স থেকে ফেজ ডিফারেন্স নিয়ে, ফেজ ডিফারেন্স কত হওয়ার জন্য এই লেন্থটা কত হওয়া লাগবে, এটা থেকে আমরা এই কন্ডিশনগুলোর জন্য ইকুয়েশনগুলো দেখছি। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ব্র্যাগ রিফ্লেক্টর। আগেরগুলোর সাথে জাস্ট এটা ডিফারেন্সটা হচ্ছে কি, এই মিররটা, এই ডিবিআর মিররটা, আগের স্ট্রাকচারগুলোতে এরকম ডিবিআর কোনো মিরর ছিল না। এখন এই মিররটা থাকার ফলে কি হচ্ছে, যে এইদিকে একটা মাত্র ওয়েভলেন্থ এইখানে এক্সিস্ট করতে পারতেছে, যে যেই পার্টিকুলার ওয়েভলেন্থ, এই যে ল্যামডা বি, যেই পার্টিকুলার ওয়েভলেন্থটা আমার ব্র্যাগ কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, ওই পার্টিকুলার ওয়েভলেন্থটাই কিন্তু রিফ্লেক্ট হবে, ওইটাই কিন্তু আমার এই ক্যাভিটিতে তখন প্রপাগেট করবে, তো ওইটাই ক্যাভিটিতে এক্সিস্ট করতে পারবে। তো এই জায়গা থেকে আমরা একটা পার্টিকুলার ওয়েভলেন্থে লেজিং পাবো। এই জায়গায় তার আউটপুট স্পেকট্রামটা দেখানো হচ্ছে, যে টিপিক্যাল আউটপুট স্পেকট্রাম। এখানে দেখো আউটপুট স্পেকট্রামে আমরা যে লেজিংটা পাচ্ছি, এটা একদম ল্যামডা বি ওয়েভলেন্থে লেজিংটা হচ্ছে। আর ডেল ল্যামডা হচ্ছে তার FWHM বা উইডথ যেটাকে বলে। SMSR এটাকে বলা হয় সাইড মোড সাপ্রেশন রেশিও। তো একটা লেজারের সাইড মোড সাপ্রেশন রেশিও যত ভালো হয়, ওইটা অপারেশন তত ভালো হয়। সাইড মোড সাপ্রেশন রেশিও হচ্ছে কি, যে তার যে ডমিনেন্ট মোড আছে, ডমিনেন্ট মোডের পিক আর সাইড মোড গুলার পিক, এই দুইটার মধ্যে ডিফারেন্স যত বেশি হবে, তার সাইড মোড সাপ্রেশন রেশিও তত ভালো। তো এটা হচ্ছে ডিবিআর স্ট্রাকচার। তাহলে এখানে ব্র্যাগ ওয়েভলেন্থ, আমরা ল্যামডা বি কে বলতেছি ব্র্যাগ ওয়েভলেন্থ। এটার জন্য কন্ডিশন আমরা পাচ্ছি এইটা, যে জায়গায় কিউ হচ্ছে ডিফ্রাকশন অর্ডার, একটা ইন্টিজার, আর এন হচ্ছে ইফেক্টিভ অর এভারেজ ইন্ডেক্স। দেখো এই জায়গায় আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি ছিল, n1 n2 n1 n2 এরকম, কিন্তু ইকুয়েশনে যে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ইউজ করছি n, এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ অথবা এভারেজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে হচ্ছে এই n1 n2 এর এভারেজটা আমরা নিছি। তো এটা কিভাবে ক্যালকুলেট করা হয়, যে n1 d1 প্লাস n2 d2 বাই a, এইটা হচ্ছে n এভারেজ।
এই হচ্ছে আমাদের ডিবিআর এর স্ট্রাকচারটা, ডিস্ট্রিবিউটেড ব্র্যাগ রিফ্লেক্টর কিভাবে কাজ করে। তো এখন আমরা যদি ডিএফবি লেজার দেখি, আচ্ছা এখানে এটা হবে ডিস্ট্রিবিউটেড ফিডব্যাক লেজার, এটা টাইটেলটা ঠিক করা হয় নাই। এটা হবে ডিস্ট্রিবিউটেড ফিডব্যাক লেজার ডায়োড। আচ্ছা এই জায়গায় আছে যে ডিস্ট্রিবিউটেড ফিডব্যাক লেজার ডায়োড, মানে এটাকে বলা হয় ডিএফবি। আগেরটা ছিল ডিবিআর, আর এটা হচ্ছে ডিএফবি লেজার ডায়োড, ডিস্ট্রিবিউটেড ফিডব্যাক লেজার ডায়োড। এটা হবে ডিস্ট্রিবিউটেড ফিডব্যাক লেজার ডায়োড। তো এইটার স্ট্রাকচারটা দেখো কিরকম। তো এইটার স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভ লেয়ার, এটা হচ্ছে অ্যাক্টিভ লেয়ার। অ্যাক্টিভ লেয়ারের পাশে একটা গাইডিং লেয়ারকে আমরা কি করি, অ্যাক্টিভ লেয়ারের দুই পাশে হচ্ছে গাইডিং লেয়ার থাকে। তো অ্যাক্টিভ লেয়ারের পাশে একটা গাইডিং লেয়ারকে এরকম করুগেটেড গ্রেটিং এর মতো করা হয়, যে একটা গ্রেটিং স্ট্রাকচার করা হয়। এটাকে জুম ইন করে দেখানো হচ্ছে এই জায়গার মধ্যে, এরকম করুগেটেড গ্রেটিং থাকে। তো এখন the mode field diameter is normally larger than the active layer thickness. মোড ফিল্ড ডায়ামিটার মানে হচ্ছে কি, এই জায়গা দিয়ে যে মোডটা প্রপাগেট করতেছে, আমরা লেজারের চার কয়েক রকমের মোড দেখছি। তো এই যে মোডটা এই জায়গা দিয়ে প্রপাগেট করতেছে, ওই মোডের ডায়ামিটারটা হবে কি এই অ্যাক্টিভ লেয়ারের থিকনেসের চেয়ে যদি বড় হয় মোডের ডায়ামিটারটা, তখন এই মোডের প্রপাগেট করার সময় অ্যাক্টিভ লেয়ারের পাশাপাশি সেইটা গাইডিং লেয়ারেও লাইট চলে যাবে, এন্ড দ্য রেডিয়েশন স্প্রেডস ইনটু দ্য গাইডিং লেয়ার। তো মোড ডায়ামিটার যেহেতু অ্যাক্টিভ লেয়ারের চেয়ে বেশি হয়, এজন্য রেডিয়েশনটা গাইডিং লেয়ারে স্প্রেড করে। তো গাইডিং লেয়ারে স্প্রেড করলে এই রেডিয়েশনটা কি করতেছে, আমাদের একবার এইদিকে মুভ করতেছে, আবার রিফ্লেকশনের পরে এইদিকে আসতেছে। দেয়ার আর লেফট এন্ড রাইট প্রপাগেটিং ওয়েভস। তো এই জায়গার মধ্যে কি আছে, লেফট এবং রাইট প্রপাগেটিং ওয়েভ আছে। তো এই ওয়েভ গুলা এই জায়গা দিয়ে যখন প্রপাগেট করতেছে, এটা তো অ্যাক্টিভ লেয়ার দিয়ে প্রপাগেট করতেছে, আর যখন গাইডিং লেয়ার দিয়ে প্রপাগেট করতেছে তখন কি হচ্ছে দেখো, গাইডিং লেয়ার থেকে সেইটা দুই ডিরেকশনে পার্শিয়ালি রিফ্লেক্টেড হচ্ছে। যে যখন এই ডিরেকশনে আসতেছে তখন এই লাইটটা যে এই পোরশন থেকে রিফ্লেক্টেড হয়ে এদিকে আসতেছে, আবার যখন এই দিকে মুভ করতেছে তখন এই জায়গা থেকে একটা রিফ্লেকশন হয়ে এদিকে আসতেছে, তো এই জায়গা থেকে আরেকটা রিফ্লেকশন হয়ে এদিকে আসতেছে। এইভাবে যে দুই দিকেই হচ্ছে রিফ্লেকশন হচ্ছে, পার্শিয়াল রিফ্লেকশনস ফ্রম দ্য করুগেশন এন্ড অপটিক্যাল অ্যাম্প্লিফিকেশন উইদিন দ্য ক্যাভিটি। তো এই যে রিফ্লেক্টেড লাইট গুলা, এইগুলা যখন আবার এই ক্যাভিটি ক্রস করতেছে, ওইগুলা তখন আবার কি হচ্ছে, অপটিক্যাল অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, which has both active layer and the guiding layer. These oppositely traveling waves, assuming equal amplitudes, can only set up a standing wave, a mode, if they are coherently coupled. এই যে ক্ষেত্রে দেখো যে দুই ডিরেকশনের যে ওয়েভ গুলো আছে, রিফ্লেক্টেড ওয়েভ, এইগুলো অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ, যে দুই ডিরেকশনে যে অপোজিট ডিরেকশনে ট্রাভেল করতেছে, এটা কখন একটা স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন সেট আপ করবে, মানে একটা মোড কখন এক্সিস্ট করবে, যখন এই ওয়েভ গুলা কোহেরেন্টলি কাপলড হবে। The ideal lasing emission output has two primary peaks above and below lambda b. তো এই এই স্ট্রাকচারের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউটেড ফিডব্যাক লেজার, যেটা ফিডব্যাক লেজারের ক্ষেত্রে আগে আমরা একটা মাত্র ওয়েভলেন্থে আউটপুট পাচ্ছিলাম ল্যামডা বি তে। এখন আইডিয়ালি এই জায়গার মধ্যে যেহেতু দুই ডিরেকশনে ওয়েভ গুলা কাপলড হচ্ছে, ট্রাভেলিং ওয়েভ গুলা পার্শিয়ালি রিফ্লেকশন হচ্ছে, যার ফলে এই ক্ষেত্রে দেখা যায় যে একটা মাত্র পিকের পরিবর্তে ল্যামডা বি এর এই চেয়ে বেশি এবং কম দুইটা ওয়েভলেন্থে এরকম দুইটা ইকুয়াল পিক পাওয়া যায়, আইডিয়ালি এরকম পাওয়ার কথা। তো টিপিক্যাল আউটপুট স্পেকট্রাম ফর এ ডিএফবি লেজার, আচ্ছা এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন, যে সি তে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। The allowed DFB modes are not exactly at Bragg wavelength but are symmetrically placed about lambda b. If lambda m is an allowed DFB lasing mode, then lambda m equals to, আমরা এই ইকুয়েশন থেকে lambda b plus minus lambda b square by 2 nl into m plus 1 এই ইকুয়েশন ইউজ করে, এই lambda m দিয়ে এখানে যে lambda 0 টা বোঝানো হচ্ছে, এই ইকুয়েশন ইউজ করে এই আইডিয়াল কন্ডিশনে তার পিক দুইটা কোন জায়গায় থাকবে এটা আমরা বের করতে পারবো, যে জায়গায় ল্যামডা বি দিয়ে এই যে ব্রেক কন্ডিশনের জন্য ওয়েভলেন্থটা বোঝানো হচ্ছে। তো এটা হচ্ছে আইডিয়াল কেসে। কিন্তু
প্র্যাকটিক্যাল কেসে দেখা যায় তার আউটপুট স্পেকট্রামটা হচ্ছে এই যে কেস ডি তে যেটা দেখানো হচ্ছে ওইটার মতো, মানে দুইটা পিক নাই, একটা মাত্র পিক পাওয়া যাচ্ছে। তো এটা কেন হয় যে টিপিক্যাল আউটপুট স্পেকট্রাম ফ্রম এ ডিএফপি লেজার হ্যাজ এ সিঙ্গেল ন্যারো পিক। এটার কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি দ্য ফেসেট ফর দ্য radiation output would have an anti-reflection coatings to encourage the transmission of the lasing cavity mode through this facet। এখানে কি বলছে দেখো, যে এখানে একটা পিক কেন থাকতেছে, আমরা যে দুইটা মিরর নিছি, তো দুইটা মিররের মধ্যে একটা মিরর দিয়ে আমরা ট্রান্সমিশন চাচ্ছি, আর আরেকটা মিররে আমরা কোনো ট্রান্সমিশন চাচ্ছি না। তো প্র্যাকটিক্যালি ডিজাইন করার সময় এই দুইটা মিররের একটাতে অ্যান্টি রিফ্লেকশন কোটিং ইউজ করা হয়, যে এইটাতে সাপোজ এইটা দিয়ে যখন আমরা ট্রান্সমিশন চাচ্ছি, তো এখানে অ্যান্টি রিফ্লেকশন কোটিং ইউজ করা হয় যাতে এইটা থেকে রিফ্লেক্ট না হয়, তো এইটা থেকে ট্রান্সমিশন হবে। আর এটাতে একটা যে আদার ফেসেট উড হ্যাভ অ্যান অপটিক্যাল কোটিং টু ইনক্রিজ দ্য রিফ্লেক্টেন্স, আর এইটাতে কোটিং ইউজ করা হয় যাতে এখান থেকে রিফ্লেক্ট হয়, যার ফলে সিমেট্রিটা আর থাকে না। যে এই জায়গায় আইডিয়াল কন্ডিশন আমরা ধরছিলাম সিমেট্রি আছে দুইটা ওয়েভের মধ্যে, যার ফলে দুইটা পিক পাচ্ছিলাম, কিন্তু এখানে সিমেট্রিটা নষ্ট হয়ে যায়। তো প্র্যাকটিক্যালি এই জন্য একটা মাত্র পিক পাওয়া যায়। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ফিডব্যাক লেজার ডায়োড। এখন আমরা যদি ভার্টিক্যাল ক্যাভিটি সারফেস ইমিটিং লেজার, এটাকে বলা হয় ভিসি সেল, ভার্টিক্যাল ক্যাভিটি সারফেস ইমিটিং লেজার। তো এটার নাম থেকেই বুঝতে পারতেছি সারফেস ইমিটিং মানে হচ্ছে কি এটা এজ ইমিটিং না, সারফেস ইমিটিং ডায়োড, যে অ্যাক্টিভ রিজিয়নটা যে সারফেস ওইরকম সারফেস থেকে তার রেডিয়েশনটা ইমিট হবে। So a VC cell has the optical cavity axis along the direction of current flow rather than perpendicular to the current flow as in conventional laser diode। তো এটার মেইন যে ডিফারেন্সটা এটা দেখো, যে তার অপটিক্যাল ক্যাভিটি অ্যাক্সিস, আগে আমাদের ক্যাভিটি অ্যাক্সিসটা মানে এই যে প্রপাগেশনটা ক্যাভিটি অ্যাক্সিসটা যেই ডিরেকশনে ছিল, আগে আমাদের ক্যাভিটি অ্যাক্সিস গুলো সবগুলো ডায়োডে যে কারেন্টের ডিরেকশন ছিল এইরকম এই ডিরেকশনে, আর ক্যাভিটি অ্যাক্সিস ছিল এই ডিরেকশনে মানে পারপেন্ডিকুলার। কিন্তু এইটাতে ভিসি সেল ভার্টিক্যাল ক্যাভিটিতে যে কারেন্ট ফ্লো এর ডিরেকশন, এই দুইটা লাইন কারেন্ট ফ্লো এর ডিরেকশন আর ক্যাভিটি অ্যাক্সিসের ডিরেকশনটা হচ্ছে সেম। The active region length is very short compared with the lateral dimensions, so that the radiation emerges from the surface of the cavity rather than from its edges। তো এই ক্ষেত্রে কি হয়, রেডিয়েশন ইমিট হচ্ছে সারফেস দিয়ে, এই জন্য এটাকে আমরা বলতেছি সারফেস ইমিটিং লেজার ডায়োড। তো এই ক্ষেত্রে আবার এই যে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ লেয়ার, দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ লেয়ার। তো অ্যাক্টিভ লেয়ারের উপরে নিচে এই যে এই পোরশন দুইটাতে দেখানো হচ্ছে যে ডিবিআর মিরর ইউজ করা হয়, যে ক্যাভিটি রেজোনেন্ট ক্যাভিটি ফর্ম করার জন্য। এটাতে আবার রিফ্লেক্টরস এট দ্য এন্ড অফ দ্য ক্যাভিটি আর ডিবিআর মিরর ডিস্ট্রিবিউটেড ব্রেক রিফ্লেক্টর। তো এটার জন্য কন্ডিশন আমরা জানি যে লেজিং কন্ডিশন, এই রেজোনেন্ট ক্যাভিটির জন্য কন্ডিশনটা ডিবিআই মিররের ক্ষেত্রে n1 d1 plus n2 d2 equals to lambda by 2 leads to the constructive interference of all partially reflected waves at the interface। এটা আগে যেরকম আলোচনা করেছি সিমিলার, যে এই দুইটার এখানে কি হচ্ছে পিরিয়ডিক ভেরিয়েশন অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যার ফলে একটা সারফেস থেকে যখন রিফ্লেক্টেড হচ্ছে আরেকটা সারফেস থেকে যখন রিফ্লেক্টেড হচ্ছে, এই রিফ্লেক্টেড ওয়েভগুলো যখন কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে তখন আমরা টোটাল রিফ্লেকশন পাবো। আবার এই স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো এই জায়গার মধ্যে ইনসুলেশন ইউজ করা হয়েছে, এই যে দুইটা জায়গায়, যে থিন ইনসুলেটিং অক্সাইড লেয়ার দ্যাট কভারস দ্য রিজিয়ন আউটসাইড দ্য সেন্ট্রাল পার্ট। আমাদের ইমিশন হচ্ছে কি এই সেন্ট্রাল রিজিয়ন দিয়ে ইমিশন হচ্ছে, তো এর সেন্ট্রাল রিজিয়নের বাইরে দিয়ে যাতে কোনো রেডিয়েশন না যায়, তো এইটাকে লিমিট করার জন্য এখানে অক্সাইড ইনসুলেশন ইউজ করা হয়েছে এন্ড হেন্স কনফাইন্স দ্য কারেন্ট ফ্লো টু দ্য সেন্ট্রাল রিজিয়ন। তো এটা হচ্ছে ভার্টিক্যাল ক্যাভিটি সারফেস ইমিটিং লেজারের অপারেশন। তো লেজার মোটামুটি এই পর্যন্তই ছিল। এখন লেজার থেকে কারো কোনো কোয়েশ্চন থাকলে জিজ্ঞেস করতে পারো। কার কোনো কোয়েশ্চন আছে? হ্যালো, এমন কথা শোনা যায় না? জি স্যার, জি স্যার।
ঠিক আছে, তাহলে লেজার চ্যাপ্টার শেষ, এখন আমরা নতুন চ্যাপ্টার শুরু করি। আচ্ছা, ফটো ডিটেক্টরস এন্ড ইমেজ সেন্সরস। তো ফটো ডিটেক্টর নাম থেকেই বুঝতেছি সেটা কি করে, লাইট ডিটেক্ট করে, মানে ফোটনকে সে ডিটেক্ট করবে, ফটো ডিটেক্টর। তো ফটো ডিটেক্টরস convert an incident radiation to an electrical signal such as a voltage or current। মানে এখানে কি বলছে যে ফটো ডিটেক্টরের কাজ হচ্ছে কি, একটা ইনসিডেন্ট রেডিয়েশন মানে আউটপুট ফোটনটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা, ভোল্টেজ অথবা কারেন্টে কনভার্ট করে। তো এটা কিভাবে কনভার্ট করে, বাইরে থেকে যখন একটা ফোটন আসে, তো ফোটন আসলে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়, যে ফ্রি ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন, ইএইচপিএস। ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয় মানে কি, যে এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন এই এনার্জিটা অ্যাবজর্ব করে কন্ডাকশন ব্যান্ডে চলে আসে, তখন আমরা এই জায়গার মধ্যে একটা ইলেকট্রন পাবো আর এই জায়গার মধ্যে একটা হোল পাবো। তো এই জায়গায় ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন হচ্ছে। তো এই ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন হইলে আমরা যদি এখন এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করি যা বাইরের সাথে, তখন আমরা কি পাবো, এই ক্ষেত্রে কারেন্ট ফ্লো পাবো। তো এই কারেন্ট ফ্লো থেকে আমরা ডিটেক্ট করতে পারবো কি পরিমাণ লাইট এই জায়গার মধ্যে রেডিয়েশন, মানে কি পরিমাণ রেডিয়েশন আসছে। তো এই প্রসেসটাকে বলা হয় ফটো ডিটেকশন। তো ফটো ডিটেক্টর দুইটা টাইপের আছে, একটা হচ্ছে ফটো কন্ডাক্টরস আর একটা হচ্ছে ফটো ডায়োড। তো এই দুইটা টাইপ আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আমরা ফটো ডায়োডটা বলি, তাহলে ফটো ডায়োড কিভাবে কাজ করে এটা আমরা যদি দেখি, তো এটা হচ্ছে একটা পিএন জাংশন ফটো ডায়োড। দেখো এটা একটা ফটো ডায়োডের স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করো, যে এই রিজিয়নটা, যে এই যে হোয়াইট বক্স রিজিয়নটা, এটা হচ্ছে পি প্লাস, এটা হচ্ছে একটা পি প্লাস এন জাংশন, পি প্লাস এন জাংশন ফটোডায়োড। তো এটা হচ্ছে পজিটিভলি ডোপ করা পি প্লাস, আর এই বাদ বাকি যে বাইরের বড় পোর্শনটা এটা হচ্ছে এন রিজিয়ন। তো এটা হচ্ছে একটা পি প্লাস এন জাংশন ফটোডায়োড। তো এখন এটা এটা যেহেতু এই পাশটা হাইলি ডোপিং করা, তাহলে তার যে স্পেস চার্জ লেয়ারটা থাকবে, এই স্পেস চার্জ লেয়ারের ম্যাক্সিমাম পোর্শন বা ডিপ্লেশন লেয়ারের ম্যাক্সিমাম পোর্শন, এটা যেহেতু হাইলি ডোপ, তো ম্যাক্সিমাম পোর্শন থাকবে কি এন রিজিয়নে, আর স্মল পোর্শন থাকবে পি রিজিয়নে। এইখানে দেখো ডিপ্লেশন উইডটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে তার ডিপ্লেশন উইড। তাহলে তার ডিপ্লেশন উইডের স্মল পোর্শন সামান্য রিজিয়ন আছে পি প্লাসে, আর বাদ বাকি ম্যাক্সিমাম পোর্শন আছে এন রিজিয়নে। আর ডিপ্লেশন লেয়ারের বাদ বাকি যে বাইরের পোর্শনটা, এইটা হচ্ছে আমাদের যে নিউট্রাল রিজিয়ন। এখানে এই জায়গাটা খোলা রাখা হয় যাতে বাইরে থেকে লাইট এই জায়গার মধ্যে আসে, যে পি প্লাস রিজিয়নের মধ্যে দিয়ে লাইটটা ডিভাইসের মধ্যে ঢুকে। আর এই জায়গায় একটা অ্যান্টি রিফ্লেকশন কোটিং ইউজ করা হয়। যে অ্যান্টি রিফ্লেকশন কোটিং ইউজ করার কাজ হচ্ছে কি, এইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ডিভাইসের ক্ষেত্রে যে লাইটটাকে অ্যাবজর্ব করা, লাইট যাতে টোটালি অ্যাবজর্ব হয়, এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এই জন্য অ্যান্টি রিফ্লেকশন কোটিং ইউজ করা হয়, যাতে এই জায়গা থেকে কোনো লাইট যাতে রিফ্লেক্ট হয়ে চলে না যায়, এই জন্য অ্যান্টি রিফ্লেকশন কোটিং ইউজ করা হয়। দেখো the photodiode is normally reverse biased, এই জিনিসটা দেখো, যে এখানে অ্যান্টি রিফ্লেকশন কোটিং ইউজ করা হয়েছে এটা আমরা বুঝলাম। তারপর ফটোডায়োড গুলা নরমালি রিভার্স বায়াসে কানেক্ট করা হয়। এখানে আমরা বায়াসিং কানেকশনটা যদি দেখি, এখানে একটা এক্সটার্নাল ব্যাটারি কানেক্টেড আছে, দেখো এটা হচ্ছে এন টাইপ, এন টাইপের সাথে পজিটিভ টার্মিনালটা কানেক্টেড, সো এখানে একটা রিভার্স বায়াস কানেকশন আছে। ফটোডায়োড যেহেতু নরমালি রিভার্স বায়াস কানেকশনে থাকে, তো নরমালি রিভার্স বায়াস কানেকশনে থাকলে এই জায়গার মধ্যে তার যে ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই হবে বা কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, একটা হচ্ছে তার বিল্ট ইন ভোল্টেজ ভি নট, এইটার সাথে রিভার্স বায়াস ভোল্টেজটা অ্যাড হবে। তো এই ভি নট প্লাস ভিআর, এই টোটাল পরিমাণ ভোল্টেজটা এই ডিপ্লেশন লেয়ারে ড্রপ হবে। তো এই ভোল্টেজের কারণে
আমরা এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি পাবো, একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। তো এইরকম ডিরেকশনে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাইলাম। তাহলে এখন অপারেশনটা কিভাবে হচ্ছে এটা যদি দেখি, এটাতে চার্জ ডেনসিটি যে পি প্লাস এন জাংশনটা আছে আমাদের যে ডিভাইসে, এটার মধ্যে চার্জের ডেনসিটি যে এটা হচ্ছে পি প্লাস, তার মানে এখানে আমাদের অ্যাকসেপ্টর আছে, আর এটা হচ্ছে এন টাইপ, সো এই জায়গার মধ্যে ডোনার আছে। তাহলে স্পেস চার্জ লেয়ারের মধ্যে আমাদের অ্যাকসেপ্টর সাইডে কি হবে, অ্যাকসেপ্টর সাইডে স্পেস চার্জ লেয়ারের মধ্যে এগুলা নেগেটিভলি চার্জ থাকবে। মানে আমাদের অ্যাকসেপ্টর গুলা ইলেকট্রন, যে স্পেস চার্জ লেয়ারটা কিভাবে ক্রিয়েট হয়েছে, অ্যাকসেপ্টর গুলা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেগেটিভলি চার্জ হয়েছে। তো আমরা যদি স্পেস চার্জ ডিস্ট্রিবিউশন স্পেস চার্জ লেয়ারে চার্জের ডিস্ট্রিবিউশনটা দেখি রনের, তাহলে চার্জের ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, যে পি টাইপের মধ্যে আমরা চার্জের ডিস্ট্রিবিউশনে পাবো মাইনাস ই এন এ, এই পরিমাণ চার্জ থাকবে। আর এন টাইপের মধ্যে এই যে স্পেস চার্জ লেয়ার যতটুকু এক্সটেন্ড হয়েছে ততটুকু রিজিয়নে আমরা চার্জ পাবো কি ই এন ডি, এটা হবে পজিটিভ চার্জ, যেহেতু এগুলা হচ্ছে ডোনারের চার্জ। আর এর বাইরে স্পেস চার্জ লেয়ারের বাইরে আমাদের চার্জ কি হবে, জিরো থাকবে। মানে হচ্ছে এই লেয়ারটা হচ্ছে নিউট্রাল রিজিয়ন, এই রিজিয়নটা হচ্ছে নিউট্রাল রিজিয়ন, যে এই রিজিয়নের মধ্যে কোনো চার্জ নাই, চার্জ শুধুমাত্র স্পেস চার্জ লেয়ারে থাকবে। তো এই জায়গায় হচ্ছে একটা পজিটিভ চার্জ গুলা, এই জায়গার মধ্যে নেগেটিভ চার্জ গুলা। তো আমাদের বিল্ট ইন ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে কি, বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাও এই ডিরেকশনে, আবার রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে আমরা যে ডিরেকশনটা পাইছি ওইটাও সেম ডিরেকশনে, যার ফলে আমার টোটাল ইলেকট্রিক ফিল্ডটা আগের চেয়ে বেশি, মানে শুধুমাত্র বিল্ট ইন ফিল্ড থাকলে যেরকম হইতো তার চেয়ে বেশি হয়ে যাবে। এখন এই যে চার্জের ডিস্ট্রিবিউশন আছে, চার্জের ডিস্ট্রিবিউশন থেকে আমরা যদি এখন ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চাই, ইলেকট্রিক ফিল্ড, তখন আমরা যে হেটেরোস্ট্রাকচার কোর্স পড়ার সময় এটা দেখানো হয়েছিল কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন থেকে ইলেকট্রিক ফিল্ডের প্লটটা আমরা করতে পারি। আমরা জানি ddx অফ ই, x হচ্ছে এখানে ডিসটেন্সটা বোঝানো হচ্ছে, ইকুয়ালস টু রো x বাই এপসাইলন। এইটা থেকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এখানে র x হচ্ছে কি, যখন আমরা অ্যাকসেপ্টরের পোরশনটা নিব তখন র x হবে মাইনাস ই এন এ ডিভাইডেড বাই এপসাইলন ইনটু dx। আবার যখন আমরা ডোনারের পোরশনটুকু নিব তখন এটা হবে কি ই এন ডি বাই এপসাইলন এস ইনটু dx। তো এইটা থেকে যদি আমরা ইন্টিগ্রেট করে সলভ করি তখন ইলেকট্রিক ফিল্ডটা এরকম পাবো, আমরা এই কার্ভটা পাবো। তো এটাও আমরা দেখে আসছি আগে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে, যে ইলেকট্রিক ফিল্ডটা দুইটার যে একদম জাংশন আছে, জাংশনের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ম্যাক্সিমাম ইম্যাক্স, তারপরে হচ্ছে দুই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে কমতে থাকে। আর নিউট্রাল রিজিয়নে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, শুধুমাত্র স্পেস চার্জ লেয়ার যতটুকু রিজিয়নে আছে ওই রিজিয়নের মধ্যেই আমাদের ইলেকট্রিক ফিল্ডটা আছে। তো এখন এটার অপারেশনটা কিভাবে হচ্ছে, আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিসটা বুঝলাম। তো বাইরে থেকে যখন একটা ফোটন আসলো এইচ মিউ গ্রেটার দেন ইজি, যে এই সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপের চেয়ে বেশি এনার্জির যদি একটা ফোটন আসে বাইরে থেকে, যে এরকম এটা হচ্ছে তার ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে বেশি এনার্জির ফোটন আসলে এই ফোটনটা এই পি টাইপ রিজিয়নটা যেহেতু অনেক থিন, যে এটার থিকনেস অনেক কম, তো এই জায়গার মধ্যে এই ফোটনটা অ্যাবজর্ব হবে না, এটা পেনিট্রেট করে স্পেস চার্জ লেয়ারের মধ্যে। এটা এমন ভাবে ডিজাইন করা হয় যা এই জন্য এই এই রিজিয়নটাকে অনেক থিন রিজিয়ন রাখা হয়েছে, মানে এটার থিকনেসটা অনেক কম আর স্পেস চার্জ লেয়ারের থিকনেসটা অনেক বেশি। তো এটার উদ্দেশ্য হচ্ছে কি, যাতে এই বাইরের যে ফোটনটা এটা যাতে এই পি রিজিয়নটাকে পেনিট্রেট করে এই ডিপ্লেশন রিজিয়নে চলে আসে। তো এই ফোটনটা যদি ডিপ্লেশন রিজিয়নে অ্যাবজর্ব হয় তখন কি হবে, ডিপ্লেশন লেয়ারের মধ্যে আমরা ইলেকট্রন হোল পেয়ার পাবো। এই জায়গার মধ্যে যদি এটা এই ফোটনটা অ্যাবজর্ব হয় তখন ডিপ্লেশন লেয়ারের মধ্যে আমরা ইলেকট্রন হোল পেয়ার পাবো। এখন এই যে ইলেকট্রন আর হোল জেনারেট হয়েছে, এই ইলেকট্রন হোল এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। তো ইলেকট্রিক ফিল্ডের দ্বারা এখানে ক্যারিয়ারের ড্রিফটিং হবে, ড্রিফটিং হবে হইলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে হোল চলে যাবে আর ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে ইলেকট্রন চলে যাবে। তার মানে এখানে আমরা কি পাচ্ছি, ক্যারিয়ারের মুভমেন্ট পাচ্ছি। তো এই ক্যারিয়ারের মুভমেন্ট হইলে এই ইলেকট্রনটা যখন নিউট্রাল রিজিয়নে আসবে, দেখো এই নিউট্রাল রিজিয়নে চার্জ সবসময় কি থাকতে হবে, সেম থাকতে হবে কখনো, মানে এটাকে চার্জ নিউট্রালিটি বলে। তো বাইরে থেকে যদি একটা ইলেকট্রন এই জায়গার মধ্যে আসে তখন কি হবে, এই রিজিয়ন থেকে
মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন একটা তখন ডিভাইস থেকে বের হয়ে যাবে যাতে চার্জ নিউট্রাল থাকে। আবার হোল যদি পি টাইপের নিউট্রাল রিজিয়নে আসে তখন কি হবে, এই হোলটাকে ভ্যানিশ করার জন্য বাইরে থেকে একটা ইলেকট্রন ডিভাইসের মধ্যে আসবে। তো আমরা সার্কিটে একটা এই যে ইলেকট্রনের ফ্লো পাবো এই ডিরেকশনে। তো ইলেকট্রনের ফ্লো যেই ডিরেকশনে তার অপোজিট ডিরেকশনে আমরা কারেন্ট পাবো। এই কারেন্টটা হচ্ছে কিসের কারণে, বাইরে থেকে ফোটন আসার কারণে হচ্ছে, এই জন্য এই কারেন্টটাকে বলা হয় ফোটো কারেন্ট। তো এই কারেন্টটা যদি আমরা মেজার করি তখন আমরা বাইরের রেডিয়েশনটার মেজার করতে পারবো। তো এই প্রসেসটাকে বলা হয় এই ফটো ডিটেকশন প্রসেস আর কি। তো এটা হচ্ছে ফটো ডায়োডের অপারেশন, কিভাবে ফটো কারেন্ট জেনারেট হয়। তো এই অপারেশনটা বুঝতে পারছো কিনা একটু, মানে কারো কোনো কনফিউশন থাকলে বা এই অপারেশন রিলেটেড কারো কোনো কোয়েশ্চন থাকলে এখন জিজ্ঞেস করতে পারো, কারণ এইটা না বুঝলে এই চ্যাপ্টারের বাকি টপিক গুলো বুঝতে সমস্যা হবে। এটা হচ্ছে একদম বেসিক অপারেশনটা। তো এখন কারো কোনো কোয়েশ্চন থাকলে এই রিলেটেড জিজ্ঞেস করতে পারো। কি অপারেশনটা বুঝতে পারছো? স্যার আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে পি প্লাস এন টাইপ জাংশন আমরা নিলাম। তো প্রথম হচ্ছে পি প্লাস এন টাইপ জাংশন কেন নিচ্ছি, যাতে ডিপ্লেশন লেয়ারের ম্যাক্সিমাম পোরশন এন রিজিয়নে থাকে। তো এই জায়গার মধ্যে ডিপ্লেশন লেয়ারের ম্যাক্সিমাম পোরশন যাতে এন রিজিয়নে থাকে, তো এই জন্য আমরা পি প্লাস এন টাইপ নিচ্ছি। কারণ পি টাইপের মধ্যে যদি ডিপ্লেশন লেয়ারের বেশি রিজিয়ন থাকে তাহলে ফোটনের অ্যাবজর্পশনটা পি টাইপের মধ্যে হয়ে যাইতে পারে। আর পি টাইপের থিকনেসটাও আমরা কম নিছি, কারণ আমরা চাচ্ছি যে ফোটনটা বাইরে থেকে আসতেছে এটা যাতে এই পি রিজিয়নটাকে পেনিট্রেট করে ডিপ্লেশন লেয়ার পর্যন্ত আসতে পারে। এখন এইটার থিকনেস যদি বেশি হয়, যে পি লেয়ারের থিকনেস যদি এরকম অনেক বড় নেই আমরা, তখন কি হবে, এই জায়গা থেকে যে ফোটনটা আসতেছে এই ফোটনটা এই পি লেয়ারের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যাবে। আর পি লেয়ারের মধ্যে যদি নিউট্রাল রিজিয়নে যদি অ্যাবজর্ব হয়, নিউট্রাল রিজিয়নে আমাদের কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, তখন আমরা ক্যারিয়ারের ড্রিফটিং পাবো না। আর ক্যারিয়ারের ড্রিফটিং না হলে ফটো কারেন্টটাও পাবো না। এই জন্য পি রিজিয়নটাকে আমরা থিন লেয়ার নিলাম যাতে ফোটনটা এই ডিপ্লেশন লেয়ারে চলে আসে। আর এই জায়গায় অ্যান্টি রিফ্লেকশন কোটিং ইউজ করা হয়েছে কেন, যাতে কোনো রিফ্লেকশন না হয়। তো ক্যারিয়ারের এই এখন বাইরে থেকে যখন ফোটন আসলো, ফোটন আসলে ওই ফোটনের এনার্জি যদি ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে বেশি হয় তখন কি হবে, এই জায়গার মধ্যে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে। এখন এই ইলেকট্রন হোল পেয়ার, এই জায়গার মধ্যে যে স্পেস চার্জ দ্বারা যে ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ড দ্বারা এই ইলেকট্রন হোল পেয়ারের ড্রিফটিং হবে। ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে আসছে এটাও আমরা বলছি। যেহেতু স্পেস চার্জ লেয়ার, তো এখানে দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে রিভার্স বায়াস অ্যাপ্লাই করার পরে যে ফিল্ড, আর আরেকটা হচ্ছে বিল্ট ইন ফিল্ড। বিল্ট ইন ফিল্ডটা কিভাবে আসছে, এই যে তার চার্জের ডিস্ট্রিবিউশন থেকে ডোনার এবং অ্যাকসেপ্টর, ডোনার চার্জ গুলা পজিটিভ, এই জায়গায় হচ্ছে পজিটিভ চার্জ, আর অ্যাকসেপ্টর চার্জ গুলা নেগেটিভ, তাহলে পজিটিভ টু নেগেটিভ এই ডিরেকশনে একটা ফিল্ড পাবো আমরা। তো এই ফিল্ডটা হচ্ছে বিল্ট ইন ফিল্ড। আর এটার সাথে এই যে রিভার্স বায়াস অ্যাপ্লাই করার ফলে যে ফিল্ড, টোটাল ফিল্ড মিলে আমরা এই ইলেকট্রিক ফিল্ড ই পাবো এই ডিরেকশনে। আর ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে বের করব এটাও আমরা বলছি, যে চার্জ ডিস্ট্রিবিউশনটাকে যদি ইন্টিগ্রেট করি তখন আমরা ইলেকট্রিক ফিল্ডটা পাবো, জাংশনের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম হবে। তো এই ইলেকট্রিক ফিল্ডের দ্বারা ক্যারিয়ারটা ড্রিফটিং হবে। তো ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন ওই ডিরেকশনে হোলটা মুভ করবে, আর ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে কি হবে, ইলেকট্রনটা মুভ করবে। এখন ডিভাইসের মধ্যে সবসময় চার্জ নিউট্রালিটি মেনটেন করতে হয়। তো এইটা যেহেতু নিউট্রাল রিজিয়ন, তো এখানে কোনো চার্জ থাকতে পারবে না। তো বাইরে থেকে যদি একটা ইলেকট্রন আসে তখন কি হবে, এটাতে চার্জ নিউট্রাল থাকার জন্য, এটাতে যেহেতু মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, তো এই জায়গা থেকে একটা ইলেকট্রন বের হয়ে এই সার্কিটে চলে যাবে, ডিভাইস থেকে বের হয়ে যাবে। আবার এই নিউট্রাল রিজিয়নে যদি বাইরে থেকে হোল আসে তখন কি হবে, এই হোলটা এই নিউট্রাল রিজিয়নে থাকতে পারবে না। তো এই হোলটাকে হোলের সাথে রিকম্বাইন করার জন্য এইখান থেকে একটা ইলেকট্রন সার্কিটে আসবে। তখন আমরা কি দেখতেছি, যে বাইরের সার্কিটে ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, এই জায়গা থেকে ইলেকট্রন আসতেছে তারপর আবার এই জায়গার মধ্যে এসে ভ্যানিশ হচ্ছে, মানে রিকম্বাইন করতেছে। তো এই ইলেকট্রনের মুভমেন্ট যে ডিরেকশনে, তার অপোজিট ডিরেকশনে কারেন্টের ডিরেকশন। তো এই ইলেকট্রনের মুভমেন্টের কারণে আমরা ফটো কারেন্ট পাচ্ছি। যেহেতু ফোটন অ্যাবজর্ব করার ফলে এই কারেন্টটা আসতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফটো জেনারেটেড কারেন্ট বা ফটো কারেন্ট। আর এই অপারেশনটাকে এই জন্য বলা হচ্ছে ফটো ডায়োড। তো এখন যদি আমরা এই কারেন্টটাকে ডিটেক্ট করতে পারি যে কি পরিমাণ কারেন্ট জেনারেট হচ্ছে, তো এই কারেন্টের ভ্যালু থেকে
কি পরিমাণ রেডিয়েশন আসছে ওইটা আমরা ডিটেক্ট করতে পারবো, এই জন্য এটাকে বলা হয় ফটো ডিটেক্টর। বুঝতে পারছো? জি স্যার। আর কার কোনো কোয়েশ্চেন আছে? নাই? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আচ্ছা, তোমাদের